হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওটি ম্যাথস। ক্লাস 10-এর ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারটা আজকে শুরু হবে। এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন হবে আজ। আর ক্লাস 10-এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার এর আগে আমি করিয়ে রেখেছি। যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তারা ওখান থেকে ওটা দেখে নিও। তো স্টুডেন্টস, এই ত্রিকোণমিতিতে আমি আগেও বলেছি যে এক সমকোণী ত্রিভুজ নিয়েই সবসময় আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি থাকবে। ধরো নাও এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই একদম নিচে যে বাহুটা থাকে সেটাকে বলে ভূমি। এই একদম লম্বভাবে যে বাহুটা থাকে সেটাকে বলে লম্ব। আর এই সব থেকে বড় বাহু যেটা, সেটাকে বলে অতিভুজ, তাই তো। অতিভুজটাই হলো সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। এবার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যদি ধরে নাও কিছু একটা হয়, থিটা হয়, ধরে নাও থিটা ধরে নিলাম আমি এই কোণটা, তাহলে এইখানে দেখো এই বাহুগুলোর অনুপাতগুলোর আবার নাম আছে এক একটা। যেমন কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটাকে একটা নাম দেয়া হয়েছে। এই অনুপাত, এই যে লম্ব আর অতিভুজের অনুপাত, একে একটা নাম দেয়া হয়েছে। আবার দেখো ভূমি বাই অতিভুজ, তারপর দেখো লম্ব বাই ভূমি, এই অনুপাতগুলোকে বিভিন্ন রকম নাম দেয়া হয়েছে। আরো আছে দেখো, যেমন লম্ব বাই অতিভুজ তো দেখলাম, এবার অতিভুজ বাই লম্ব দেখো। ভূমি বাই অতিভুজ দেখেছি, এবার অতিভুজ বাই ভূমি দেখব। আবার লম্ব বাই ভূমি দেখেছি, এবার দেখব ভূমি বাই লম্ব। এই যে অনুপাতগুলো দেখা যাচ্ছে এখানে, এই অনুপাতগুলোর এক একটা সবকটার নাম দেয়া হয়েছে। যেমন কি লম্ব বাই অতিভুজ, এইটাকে নাম দেওয়া হয়েছে সাইন, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ, এটাকে নাম দেওয়া হয়েছে কোসাইন। লম্ব বাই ভূমি, এটাকে নাম দেওয়া হয়েছে ট্যানজেন্ট। অতিভুজ বাই লম্ব মানে এই যে সাইন যেটা ছিল তার উল্টোটা, সাইনটা তো ছিল লম্ব বাই অতিভুজ, এর উল্টোটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটাকে বলে কোসিক্যান্ট, ঠিক আছে। এবার অতিভুজ বাই ভূমি মানে এই কোসাইনের উল্টোটা, ভূমি বাই অতিভুজ এখানে আছে, এটা আছে অতিভুজ বাই ভূমি, এইটা হচ্ছে সিক্যান্ট। আর ভূমি বাই লম্ব মানে এই ট্যানজেন্টের উল্টো, এটাকে বলছে কোট্যানজেন্ট, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে এই অনুপাতগুলোর নাম। এই অনুপাতগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিতে যেহেতু পড়ছি ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাত। এই অনুপাতগুলোর নাম দেওয়া হয়েছে সবকটা সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসিক্যান্ট, সিক্যান্ট আর কোট্যানজেন্ট, ঠিক আছে। এবার দেখো, যদি আমি এই ত্রিভুজটাকে উল্টে নিই, এটা ধরে নাও থিটা, এই কোণটা ধরে নাও ফাই ধরে নিলাম, এটাকে যে কোনো কিছু হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, আমি এখন জানি না, ওই জন্য ধরে নিলাম একটা কিছু। এটাকে যদি আমি উল্টে দিই, মানে এরকম করে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে দেখো, এইটা ফাই হয়ে গেল, এইটা এবার থিটা হয়ে গেল, এইটা 90 ডিগ্রি আছে। তাহলে এই ক্ষেত্রে ভূমিটা চেঞ্জ হয়ে গেল না, এখানে যেটা লম্ব ছিল সেটা এখানে ভূমি হয়ে গেল। তাহলে ঘুরিয়ে দিলেই তো এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না। ওই জন্য এই অনুপাতগুলোর পাশে কোণটাকে দিয়ে দেওয়া হয়। এই যে এইখানে ভূমির সাথে যে কোণটা লেগে আছে না, 90 ডিগ্রিটা নয়, 90 ডিগ্রি বাদে এই কোণটা যেটা লেগে আছে, এই কোণটাকে এর সাথে লিখে দেওয়া হয়, যাতে বোঝা যায় যে লম্ব বাই অতিভুজ কিভাবে আমি নিচ্ছি, এইভাবে উল্টে নিচ্ছি নাকি এরকম করে নিচ্ছি, তাই না। এইভাবে যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে দেখো লম্ব আলাদা, অতিভুজটা একই অবশ্য, লম্বটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো সাইনটাও আলাদা হয়ে যাবে, তাই না। তাহলে এইটাকে লিখে দেখো সাইন থিটা বলে, প্রথম 3টে অক্ষর নেব, SIN দিয়ে তারপর থিটা লিখে দেন, ঠিক আছে। এটার মানে কি, সাইন ইন্টু থিটা নয়, এটা সাইন গুণ থিটা নয় কিন্তু, হ্যাঁ। এটার মানে হচ্ছে থিটার রেসপেক্টে সাইন,
এই যে থিটাটাকে এখানে রেখেছি, থিটাটাকে এখানে রেখে আমি সাইনটাকে বার করছি, তাহলে এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। এবার যদি থিটাটাকে এখানে থাকতো তাহলে এখানে ফাই আছে, তাহলে তখন লিখতাম সাইন ফাই। ঠিক আছে, সাইন ফাইটা আলাদা সাইন থিটার থেকে। এবার ভূমিটাকে যদি আমি ছোট হাতের বি ধরি, ভূমির যতটা দৈর্ঘ্য সেটাকে ছোট হাতের বি ধরলাম, লম্বর যত দৈর্ঘ্য সেটাকে আমি পি ধরলাম, ছোট হাতের পি, আর অতিভুজের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমি এইচ ধরলাম। তাহলে দেখো সাইন থিটা কত হবে, থিটার রেসপেক্টে সাইন কত হবে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে পি, অতিভুজ মানে এইচ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল পি বাই এইচ। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো কোসাইনটাকে আমি লিখবো থিটার কোসাইন, থিটা কোণের কোসাইন, তাহলে এটা প্রথম তিনটে অক্ষর লিখবো সিওএস, কস বলে এটাকে সংক্ষেপে। তো কস থিটা মানে কি, থিটাটাকে এখানে রেখে তারপর কোসাইনটা বার করবো আমি, কস থিটা হলো মানে থিটা কোণের কোসাইন আর কি। ঠিক আছে, তাহলে থিটার কোসাইন কত হচ্ছে, এখানে দেখো থিটাটা যদি এখানে রাখি, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, ভূমি বি, অতিভুজ হচ্ছে এইচ, তাহলে ভূমি বাই অতিভুজ কোসাইন মানে, তাই তো, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে বি বাই এইচ হয়ে গেল। ঠিক আছে, আর কি আছে, ট্যানজেন্ট আছে, এটাকে প্রথম তিনটে অক্ষর নেবো, টিএন, ট্যান নেব, ট্যান বলে এটাকে সংক্ষেপে, তাহলে ট্যান থিটা, থিটার রেসপেক্টে আমি সব বার করছি, তাহলে এটা ট্যান থিটা বসাবো। তাহলে ট্যান থিটা সমান কত হচ্ছে, দেখো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব এটা, ভূমি এটা, লম্ব বাই ভূমি মানে পি বাই বি, তাই তো, তাহলে পি বাই বি লিখে দিলাম। ঠিক আছে, আর কি আছে, এরকম করেই কোসিক্যান্ট, থিটার কোসিক্যান্ট বার করবো, কোসিক্যান্টকে সংক্ষেপে কোসেক বলে, সিও এসি সি, কারণ প্রথম তিনটে নিলে দেখো কস হয়ে যাচ্ছে, কস তো আগে নিয়েছি একটা, ওই জন্য এটাকে আরো দুটো নিয়ে নেওয়া হয়, কোসেক অব্দি নেওয়া হয়। তাহলে কোসেক থিটা মানে থিটা কোণের কোসেক বার করব, কোসেক কত, অতিভুজ বাই লম্ব, অতিভুজটা এখানে কি এইচ আছে অতিভুজ, আর লম্ব আছে পি, তাহলে এইচ বাই পি। ঠিক আছে, কোসেক হলো। এবার দেখো সিক্যান্ট, সিক্যান্টটাকেও এত বড় নেবো না, প্রথম তিনটে অক্ষর নেবো, তারপর থিটা, থিটা কোণের সিক্যান্ট বার করছি, ওই জন্য এর পাশে থিটা নিয়ে নেবো, তাহলে সিক্যান্ট থিটা সমান কত হচ্ছে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এইচ, ভূমি কত বি, তাহলে অতিভুজ বাই ভূমি কত হবে, এইচ বাই বি। ঠিক আছে, সিক্যান্টের পর কি, এখানে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট এটাকে প্রথম তিনটে নেবো অবশ্যই, কট, সংক্ষেপে এটাকে কট বলে, তাহলে কোট্যানজেন্ট থিটার কোট্যানজেন্ট বার করবো, তাহলে কট থিটা, কট থিটা কত হবে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে হচ্ছে বি বাই পি, তাই তো, তাহলে বি বাই পি। এইগুলো হলো তোমার সব ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এবার দেখো এখানে ফাই আছে, তাহলে আমি যদি সাইন ফাই বার করতে যাই, তাহলে সাইন ফাইটা কত বেরোবে, সাইন ফাইতে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কোনটা, যদি ঘুরিয়ে আঁকো তাহলে দেখো এরকম হচ্ছে, এটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে ফাই, এখানে বিটা তাহলে সামনে চলে আসবে, ফাইয়ের সামনে এখানে বি আছে, ওই জন্য এখানে বি লিখে দিলাম, অতিভুজ এইটা, আর লম্ব হয়ে গেল এটা। তাহলে দেখো ফাই যখন আমি নেব তখন লম্ব কোনটা, বি, তাই না, তখন লম্ব পি নেই কিন্তু, তখন লম্ব হচ্ছে বি, আর অতিভুজ এইচই আছে, তাহলে সাইন ফাই কত হবে, বি বাই এইচ, তাই না। তো দেখো এই কোণটার হিসেবে দেখলে তখন পাল্টে যায় জিনিসগুলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, সাইন থিটা মানে কি, পি বাই এইচ, তাই তো। এবার যদি আমি 1 বাই সাইন থিটা বার করি তাহলে কত হবে, এইচ বাই পি হবে, তাই না, এটা উল্টে যাবে আর কিছুই না। এইচ বাই পি মানে কি দেখো তো, এইচ বাই পি মানে হচ্ছে কোসেক থিটা, তাই না, তাহলে এইটা ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাই তো। আবার উল্টো ভাবেও লেখা যায় এরকম, সাইন থিটা ইকুয়াল টু
1/cosec থিটা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জিনিস। আরও দেখো, আরও আছে এরকম, যেমন কি 1/cos থিটা। আচ্ছা, cos থিটা সমান হচ্ছে b/h, তাহলে 1/cos থিটা কত হবে? 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে h/b। h/bটা দেখো কোথায় আছে, h/b সিক্যান্ড থিটা, তাই না? তাহলে 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে সিক্যান্ড থিটা। এখানে লিখে দিচ্ছি এটা সিক্যান্ড থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এখানে আমি এরকম করে বলি এটাকে যে কোসেক হচ্ছে সাইনের উল্টো আর সিক্যান্ড হচ্ছে কসের উল্টো। আবার দেখো ট্যানের উল্টো কি? কট, কারণ কি ট্যান হচ্ছে p/b আর কট হচ্ছে b/p, তাই না? তো ট্যানের উল্টো কোনটা? কট। ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখো, সাইন থিটা বাই কস থিটা, এটা যদি লিখি আমি, সাইন থিটা কত? p/h, আর কস থিটা কত? b/h। তাহলে দেখো এই h আর এই h কেটে যাচ্ছে, পড়ে থাকছে p/b। p/b মানে কি? p/b মানে হচ্ছে ট্যান থিটা, তাই না? তাহলে দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই না? তো এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির যেসব অবেদগুলো আছে তাদের মধ্যেকার সম্পর্ক আর কি। এই যেমন একটু আগে দেখালাম কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, এটা হচ্ছে কোসেক আর সাইনের মধ্যেকার সম্পর্ক। তেমনি ট্যান আর সাইন কসের মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখানেই দেখলাম এটা কি করে আসছে। আবার দেখো কট থিটা মানে কি? আচ্ছা, কট থিটা আগে কস থিটা বাই সাইন থিটা বার করি। এবার কস থিটা বাই সাইন থিটা কত হবে? b/h ওপরে থাকবে, নিচে হবে p/h। তাহলে দেখো আবার h কেটে যাচ্ছে, দিয়ে কি পড়ে থাকছে? b/p। b/p কোথায় আছে? কট থিটাতে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কট থিটা। তার মানে কট থিটা ইকুয়াল টু হলো কস থিটা বাই সাইন থিটা। এটাও লিখে দিই, কট থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো বিভিন্ন অনুপাতগুলো যেগুলো ত্রিকোণমিতিক অনুপাত সেগুলোর মধ্যে সম্পর্ক আছে। যেমন কি কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, সিক্যান্ড থিটা সমান হচ্ছে 1/cos থিটা, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আবার দেখো ট্যান থিটাটাকে কট থিটাটাকে 1/tan থিটা লেখা যায়, তাই লেখা যায় না? দেখো তো 1/tan থিটা মানে কি? কস থিটাটা উপরে চলে যাবে, সাইন থিটাটা নিচে চলে আসবে, তাহলে তো কট থিটাই হয়ে গেল, তাই তো? তাহলে কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। সাইন থিটা তার হোল স্কোয়ার যদি লিখি, তাহলে এটাকে সাইন থিটা তার স্কোয়ার এইভাবে লেখে না, কিন্তু এটা ভুল, এটা ভুল। এটাকে লেখে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইখানটাতে স্কোয়ার দেয়, এই যে অনুপাতের নামটা আছে নামের ওপরে স্কোয়ার দেয়। ঠিক আছে, যেমন কি কোসেক থিটা, এটার হোল স্কোয়ার যদি আমাকে লিখতে হয় তাহলে কোসেক স্কোয়ার থিটা এভাবে লিখবো। ঠিক আছে, আরও জিনিস আছে দেখো, এখানে আমি এই সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো অতিভুজটা হচ্ছে সব থেকে বড় বাহু সমকোণী ত্রিভুজের। এবার সাইন থিটা ইকুয়াল টু কত কি হয়? লম্ব বাই অতিভুজ। দেখো নিচে যেটা আছে সেটা সব থেকে বড়, তার মানে লম্বর থেকে এটা বড়। তাহলে নিচেরটা যদি বড় হয় তাহলে এটা সব সময় লেস দ্যান 1 হবে, আবার ইকুয়াল টু 1 হতে পারে। সাইন থিটা ইকুয়াল টু 1 হতে পারে, লম্ব আর অতিভুজের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তো সেক্ষেত্রে 1 হবে। তো দেখো সাইন থিটার ভ্যালু হয় 1-এর থেকে ছোট হবে, না হলে সমান হবে, 1-এর থেকে বড় কখনো হতে পারে না, তাই তো? আবার দেখো এরকম করেই কস থিটাটাও তাই। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমিটাও তো অতিভুজের থেকে ছোট, তাহলে কস থিটাটাও এরকম লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, তাই না? মানে সাইন থিটার মান কখনো 1-এর থেকে বড় হবে না, কস থিটার মানও কখনো 1-এর থেকে বড় হবে না। এগুলো দেখো আবার -1-এর থেকে ছোটও হবে না, মানে এরকম ব্যাপার হবে আর কি।
সাইন থিটার ভ্যালু -1 থেকে ছোটও হবে না, 1 থেকে বড়ও হবে না, -1 থেকে 1 মধ্যে থাকবে। আবার কস থিটারও এরকমই কন্ডিশন, কস থিটার ক্ষেত্রেও এরকমই কন্ডিশন, ঠিক আছে। এবার দেখো, এই যে সমকোণী একটা ত্রিভুজ আঁকছিলাম, এটা এঁকে নিই আমি। সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছিলাম, তাই তো। এবার যদি তোমাকে এই কোণটা দেয়া থাকে, যেমন কি ধরে নাও দেয়া থাকলো যেটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত এটা জানতে চেয়েছে। এখানে থিটা থাকলে সাইন থিটা লিখছিলাম, 60 ডিগ্রি আছে ওই জন্য সাইন 60 ডিগ্রির ভ্যালু বার করতে হবে। যেমন কি এখানে যদি আবার 45 ডিগ্রি দিয়ে দেয়, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত। এইগুলো কি করে ক্যালকুলেট করে, এগুলো সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এইগুলোর ভ্যালু আছে, এগুলোর ভ্যালু মনে রাখতে হয়। এবার দেখো ট্রিক আছে মনে রাখার, যে তোমার যদি মনে না থাকে তাহলে এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। এই দেখো, বাঁ হাতটাকে এইভাবে নেবে, যে এইটা হচ্ছে 0 ডিগ্রি, এই আঙুলটা হচ্ছে 30 ডিগ্রি, এই আঙুলটা হচ্ছে 45 ডিগ্রি, এই আঙুলটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই আঙুলটা হচ্ছে 90 ডিগ্রি। এ দেখো এরকম দিয়ে কি করতে হয়, সাইনের ভ্যালু বার করার নিয়ম হচ্ছে ওপরের রুট ওভার নিচে কটা আঙুল আছে সেটা দেখতে হবে, বাই 2 করে দিতে হবে। যেমন কি যদি আমি সাইন 45 ডিগ্রি বার করতে চাই, তাহলে দেখো 45 ডিগ্রি কোথায় আছে, এই আঙুলটা, তার মানে এই আঙুলটার নিচে, এবার নিচে কটা আঙুল আছে দেখতে হবে। নিচে কটা আঙুল আছে, 1 2, দুটো আঙুল আছে, তাহলে এটা হবে রুট ওভার 2। এই যে নিচে কটা আঙুল আছে এর জায়গায় 2 লিখে দেবো, দুটো আঙুল আছে নিচে, বাই 2 করে দেবো, আবার বাই 2 আছে এখানে। তাহলে দেখো রুট ওভার 2 বাই 2, তাহলে রুট 2কে 2 দিয়ে কাটলে এখানে নিচে রুট 2 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই রুট 2, এইটা হচ্ছে ভ্যালু। আবার যদি সাইন 60 ভ্যালু বার করতে বলে, সাইন 60 মানে কি, 60 হচ্ছে এই আঙুলটা, তাহলে এই আঙুলটার নিচে কটা আছে দেখো, 1 2 3, রুট ওভার 3 বাই 2 একটা থাকে, বাই 2 করে দিলাম, ব্যাস। এইভাবে বার করতে হয়। এমনকি তুমি সাইন 90 ডিগ্রির ভ্যালু বার করার চেষ্টা করো নিজে নিজে, কত হবে এটা নিজেরা চেষ্টা করো একটু, দেখো কত হচ্ছে। 90 নিচে, 90 মানে এই আঙুলটার নিচে কটা আছে, 1 2 3 4, চারটে আঙুল আছে, তাহলে রুট ওভার 4 বাই 2। রুট ওভার 4 মানে কি 2 বাই 2টা তো আছেই, 2 কেটে গেল, 1 থাকলো, সাইন 90 ভ্যালু তাহলে 1, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভ্যালু। সাইন 0 ভ্যালু বার করি, দেখো কত হচ্ছে। সাইন 0 যদি বার করি আমি, সাইন 0 ডিগ্রি, এটা কত হবে দেখো, সাইন 0 ডিগ্রি মানে এই আঙুলটা, তাই তো। এই আঙুলটার নিচে কটা আঙুল আছে, একটাও নেই, তার মানে রুট ওভার 0 বাই 2। রুট ওভার 0 মানে কি 0 বাই 2, 0 বাই 2 হচ্ছে 0, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এবার সাইনের ভ্যালুগুলো এইভাবে বার করা গেল। সাইনের ভ্যালুগুলো তো এইভাবে বার করা গেল। কসের ভ্যালুগুলো কি, কসের ভ্যালুগুলো বার করতে গেলে তার মানে নিয়ম হচ্ছে ওপরে কটা আঙুল আছে দেখতে হবে, ডিভাইড বাই 2 করে দাও। ওপরে কটা আঙুল আছে মানে কি, যদি আমি cos 60 ডিগ্রি ভ্যালু বার করতে চাই, cos 60 ডিগ্রি কত হবে, cos 60 ডিগ্রি মানে হচ্ছে এই আঙুলটা, তাই তো। এই আঙুলটা, তাহলে এর ওপরে কটা আঙুল আছে, একটা, তাহলে দেখো রুট ওভার 1, এর জায়গায় 1 বসিয়ে দেবো, আর বাই 2 থাকবে। রুট ওভার 1 মানে কি, রুট ওভার 1 মানে কি 1, আর নিচের 2টা তো আছে, 1 বাই 2 হয়ে গেল cos 60 এর ভ্যালু। আবার দেখো আমি যদি cos 30 এর ভ্যালু বার করতে চাই, cos 30, তাহলে কি হবে, এই আঙুলটা 30 ডিগ্রি, তাই তো। এই আঙুলটার ওপরে কটা আঙুল আছে, 1 2 3, তাহলে রুট ওভার 3 বাই 2, রুট 3 বাই 2 হয়ে গেল cos 30 এর ভ্যালু, ঠিক আছে। এবার এটা তো গেল কসের। এবার ট্যানের গুলো কি করে বার করবো, ট্যানের গুলোর নিয়ম হচ্ছে রুট ওভার নিচে কটা আঙুল আছে দেখতে হবে, ডিভাইড বাই রুট ওভার ওপরে কটা আঙুল আছে দেখতে হবে, ঠিক আছে। ওপরে নিচের আঙুলগুলো গুনতে হবে, নিচে ওপরের আঙুলগুলো গুনতে হবে, এইভাবে মনে রাখো। তাহলে দেখো ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত হবে, দেখো রুট ওভার দেবো 45 ডিগ্রি মানে এই আঙুলটা। এবার ওপরে কি দেখতে হবে, নিচে কটা আঙুল আছে, নিচে কটা আঙুল আছে 1 2, তাহলে রুট 2 করে দেবো, ডিভাইডেড বাই
নিচে আবার কি দেখতে হবে, রুট ওভার ওপরে কটা আঙুল আছে, ওপরে কটা আঙুল আছে 1 2, তাহলে ওপরেও 2টো আঙুল আছে, তাহলে দেখো √2 কেটে 1 পড়ে থাকবে। ঠিক আছে, আবার দেখো tan 30 ভ্যালু যদি বার করতে চাই, তাহলে দেখো ওপরেও রুট ওভার দেবো, নিচেও রুট ওভার দেবো, দিয়ে এবার দেখতে হবে tan 30 হচ্ছে এখানে, 30 হচ্ছে এখানে, তাহলে এর ওপরে মানে ওপরে তো দেখতে হবে নিচে কটা আঙুল আছে, নিচে আছে 1টা আঙুল, তাহলে 1 লিখে দেবো। আর নিচে কি লিখতে হবে, ওপরে কটা আঙুল আছে, তাই তো ওপরে কটা আছে 1 2 3, তাহলে 3 লিখে দেবো। তাহলে দেখো √1 এর ভ্যালু হচ্ছে 1 আর √3 হচ্ছে √3 রেখে দেবো, তাহলে 1/√3 হলো tan 30 ডিগ্রির ভ্যালু। তো এইভাবে বার করতে হয়। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে কোসেক কত, সিক্যান্ট কত, অত তোমাকে নিয়ম মনে রাখার কোনো প্রয়োজন নেই। কোসেক যদি বার করতে বলে তাহলে তুমি জানো কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে সাইনটা বার করে নেবে, দিয়ে 1/ ওইটা করে দেবে। যেমন কি তোমাকে বলে কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত, তাহলে তুমি প্রথমে বার করবে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির ভ্যালু কত, sin 30 ডিগ্রির ভ্যালু বেরোবে 1/2, তাই তো? বার করে দেখে নিও, ওইভাবে 1/2ই বেরোবে। তাহলে কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত হবে, 1/sin হয়, তাহলে 1/1/2, 1/1/2 মানে কি 2। এইভাবে কোসেকটা বার করে নিতে পারবে। সিক্যান্ট মানে কি 1/cos, কট মানে কি 1/tan, এইভাবে বার করে নেবে। তো এইগুলো হচ্ছে নিয়ম। এবার প্রবলেম হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে বলে যে এই নিয়মগুলো গুলিয়ে যায় পরীক্ষার সময়। পরীক্ষার সময় এইভাবে ওপরে কটা আঙুল আছে, নিচে কটা আঙুল আছে, কোনটার ওপর ট্যানের আবার দুটোই ওপরে নিচে দুটোই ক্যালকুলেট করতে হবে, ওপরেরগুলো কোথায় বসাবো, ওপরে বসাবো না ওপরেরগুলো নিচে বসাবো, এগুলো কনফিউজ হয়ে যায় অনেক স্টুডেন্ট। তো তাদের জন্য আমি বলছি এত ঝামেলা তোমাদের করার দরকার নেই। যারা ট্রিকটা মনে রাখতে পারছো তারা ট্রিকটা মনে রাখো, আর যারা মনে রাখতে পারছো না তাদেরকে আমি বলবো শুধু সাইনের ভ্যালুগুলো মনে রাখো কোনোভাবে, হয় মনে রাখো, নাহলে সাইনের ভ্যালুগুলো শুধু ট্রিকের মাধ্যমে বার করো, নাহলে আমার মনে হয় সাইনের ভ্যালুগুলো মনে থেকেই যাবে তোমাদের। দেখো 0 ডিগ্রি এখানে লিখছি, 30 ডিগ্রি এখানে লিখছি, 45 ডিগ্রি এখানে লিখছি, 60 ডিগ্রি এখানে লিখছি, 90 ডিগ্রি এখানে লিখছি। এবার আমি লিখবো সাইন, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, একটু আগে বার করেছিলাম 0, তাই তো? এগুলো যদি মনে না থাকে সাইনের ভ্যালুগুলো, তাহলে ওই ট্রিকের মাধ্যমে বার করে নিও। কিন্তু আমার মনে হয় মনে থাকবে, সাইনের ভ্যালুগুলোই শুধু মনে রাখতে হবে, বাকিগুলো এমনি এমনি ছকের বেরিয়ে যাবে। তো দেখো sin 0 ভ্যালু 0, sin 30 ভ্যালু 1/2, sin 45 ডিগ্রি ভ্যালু 1/√2, sin 60 ভ্যালু হচ্ছে √3/2, sin 90 ভ্যালু হচ্ছে 1। সাইনের ভ্যালু এগুলো বেরোলো। এবার কস যখন লিখবো না, এই উল্টো দিক থেকে লিখে দেবো, এই লাইনটাকে উল্টো দিক থেকে লিখে দেবো। তার মানে 0 ডিগ্রির জায়গায় এইটা লিখবো 1, 60 ডিগ্রির জায়গায় এইটা লিখবো √3/2, 45 ডিগ্রির জায়গায় এইটা লিখবো 30, মানে 60 জায়গায় এইটা লিখবো, 0-র জায়গায় এটা লিখবো, ব্যাস কস হয়ে গেল। এবার দেখো বাকিগুলো তো আরো সহজে বেরিয়ে যাবে। ট্যান মানে কি sin/cos, 0/1 কত হয় 0, তাহলে এটাও তাই, sin/cos করে দেবো 1/2 ডিভাইডেড বাই √3/2, তাহলে দেখো 2 তো কেটে গেল, 1/√3 পড়ে থাকলো। 45 ডিগ্রির জায়গায় এই দুটো ডিভাইড করে দেবো আবার, 1/√2 ডিভাইডেড বাই 1/√2, এটাও কেটে কুটে 1 হয়ে যাবে। এটাও দেখো √3/2 ডিভাইডেড বাই 1/2, এই নিচে 2 গুলো কেটে যাবে, ওপরে √3 আর নিচে 1, তাহলে নিচের 1টা লেখার দরকার নেই, শুধু √3, তার মানে tan 60 ভ্যালু হচ্ছে √3। আর 90 ডিগ্রির দেখো 1/0 কত হয়, কোনো কিছুকে জানো তোমরা 0 দিয়ে ডিভাইড করা যায় না, তাই তো? তার মানে 1/0 যদি কোথাও লেখা থাকে তাহলে সেটা হচ্ছে অসংজ্ঞাত, মানে সেটার মান বের করাই যাবে না, ঠিক আছে? অসংজ্ঞাত, তাহলে আমি আনডিফাইন্ড বলে ইংরেজিতে, ওই জন্য UN লিখে দিলাম। তোমরা চাইলে অসংজ্ঞাত লিখে দিতে পারো, কারণ 0 দিয়ে তো কিছু ডিভাইড করা যায় না। 0কে 1 দিয়ে ডিভাইড করা যেত, এই যে 0কে 1 দিয়ে ডিভাইড করেছি, কিন্তু 0 দিয়ে 1কে ডিভাইড করা যাবে না, 0 দিয়ে কাউকেই ডিভাইড করা যায় না, তাই তো? এটাকে আনডিফাইন্ড লিখে দিলাম। এবার দেখো কোসেক কি লিখবো, কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, এটা জানো তোমরা। কোসেক তাহলে 0 ডিগ্রির ভ্যালু কত হবে, 0-র উল্টো হবে 1/0, 1/0 আবার কি আনডিফাইন্ড। এ দেখো এটা হবে 1/2 এর উল্টো কত হয় 2 হয়ে যায়, 1/√2 এর উল্টো √2 হয়ে যায়, √3/2 এর উল্টো কত হবে 2/√3,
আর এই 1 এর উল্টো কত হবে, 1/1 মানে 1ই থাকবে, তাই তো। কোসেক গেল, সিক্যান্ট কত, সিক্যান্ট হয়ে যাবে কসের উল্টো, কসের উল্টো মানে কি 1/1 মানে 1 হয়ে গেল। তুমি এগুলোর উল্টোও করতে পারো, আবার দেখো এই লাইনটা উল্টো দিক থেকে লিখে দিতে পারো, এই লাইনটাও উল্টো দিক থেকে লিখে দেওয়া যায়। আমার মনে হয় এটাই ভালো হবে, কম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা √2, এটা 2, আর এখানে আনডিফাইন্ড আছে, আনডিফাইন্ড লিখে দিলাম। এবার কট আছে, কট বেঁচে থাকলো, তাই তো। কটটা কি হবে, কটটা হচ্ছে কস বাই সাইন, কস বাই সাইন মানে 1/0, আবার দেখো 1/0 চলে এলো, তাই তো। এটাকে তুমি আনডিফাইন্ড লিখে দাও। আবার কট 30 ভ্যালু কত, কস বাই সাইন হয়ে যাবে, এইটা বাই এটা, তাও করতে পারো। আবার দেখো ট্যানের গুলো এই উল্টো দিক থেকেও লিখে দিতে পারো, একই জিনিস হবে। ট্যানের গুলো এই উল্টো দিক থেকে লিখে দাও, তাহলে ট্যানের এই জায়গায় যেটা আছে সেটা এখানে বসবে, √3 হয়ে গেল। এখানে যেটা আছে বসে যাবে, তারপর এইটা, তারপর এইটা। এবার এই ছকটা আমি তোমাকে বোঝাতে গেলাম, ওই জন্য এতক্ষণ সময় লাগলো। তোমরা প্র্যাকটিস করবে, তারপর পরীক্ষার সময় এত সময় লাগবে না, রাফে কোথাও একটা এই ছকটা টুকে নেবে। যদি যাদের ওই ট্রিকটাতে অসুবিধা আছে তারা এটা করবে, পরীক্ষার সময় এটা রাফে টুকে নেবে, তারপরে ওই রাফ থেকে দেখে দেখে এটা এগুলো ভ্যালুগুলো বলতে পারবে। যেমন কি কস 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, কোসেক 30 ডিগ্রি 2, এইভাবে বার করতে পারবে। এর জন্য প্রথমে তো সাইনের ভ্যালুগুলো সবকটা মনে রাখার দরকার আছে। আমার মনে হয় মনে থেকে যাবে, এতগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, পরীক্ষা আস্তে আস্তে আরামসে মনে থেকে যাবে। বেশিরভাগ স্টুডেন্টের কি হয়, সবগুলো ভ্যালুই মনে থেকে যায়। এখানে সাইন, কস, ট্যান, কোসেক, সিক্যান্ট, কট, যতগুলো ভ্যালু তুমি দেখতে পাচ্ছ সবকটা ভ্যালুই মনে থেকে যায় সাধারণত স্টুডেন্টদের। বেশিরভাগ স্টুডেন্টদের কথা বলছি, যাদের মনে থাকে না তাদেরও সাইনটুকু তো মনে থেকেই যায়, ঠিক আছে। কারণ অনেক অঙ্ক প্র্যাকটিস করবে পরীক্ষার আগে, ততক্ষণে এতগুলো ভ্যালু অনেকবার প্রয়োজন পড়বে, দেখবে তখন অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে এগুলো। বেশিরভাগ স্টুডেন্টের কি হবে, এই ছকটা তৈরি করারও দরকার পড়বে না, ট্রিকটাকেও মনে রাখার দরকার পড়বে না, এমনিতেই ভ্যালুগুলো মনে থাকবে। যাদের ওই ট্রিকটাতে অসুবিধা আছে তারা এই ছকটাকে টুকে নিতে পারো। আর এবার এই ছকটাকে দেখো যে কোনো ভ্যালুই কিন্তু নেগেটিভ নেই। সাইন 30-র ভ্যালু বলো, কস 60-র ভ্যালু বলো, কোনো ভ্যালুই নেগেটিভ নেই, মাইনাস কোথাও দেখতে পাচ্ছ না, তাই তো। কারণ কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলো আছে সেগুলোর ত্রিকোণমিতিক যত অনুপাত আছে তোমার, কোনো কিছুই নেগেটিভ হয় না। মানে সূক্ষ্ম কোণ 0 থেকে 90 ডিগ্রি মানে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ যখন থাকবে, বা একটু বলা ভালো যে ধনাত্মক সূক্ষ্মকোণ, পজিটিভ সূক্ষ্মকোণ যেগুলো মানে 0 থেকে 90 ডিগ্রি, এগুলো পজিটিভ হচ্ছে, আবার সূক্ষ্মকোণ হচ্ছে। তো পজিটিভ সূক্ষ্মকোণ যেগুলো, সেগুলোর ভ্যালু কখনো নেগেটিভ আসে না, কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেই নেগেটিভ আসে না। সাইনের ক্ষেত্রেও আসবে না, কসের ক্ষেত্রেও আসবে না। কিন্তু যখনই এই 90 ডিগ্রি থেকে বেশিতে যাব কিংবা 0 ডিগ্রি থেকে কমে যাব, তখন সেগুলো নেগেটিভ আসা শুরু করবে। তো সেগুলো 11-এ আছে, এখন মাথা ঘামানোর দরকার নেই। এবার এগোনোর আগে একটা জিনিস তোমাকে বলে রাখতে চাই যে পিথাগোরাসের থিওরেম তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের জানা আছে। ডিটেলসে পিথাগোরাসের থিওরেম নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে টেনে, ওটা আমি অবশ্যই করাবো। কিন্তু আপাতত থিওরেমটুকু জেনে রাখো, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের, এটা তো হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এরকম যদি হয় তাহলে ফর্মুলা, পিথাগোরাসের থিওরেমটা বলছে লম্ব স্কোয়ার, লম্বর যত দৈর্ঘ্য হবে তার স্কোয়ার করে দাও, প্লাস ভূমি স্কোয়ার, ভূমির যে দৈর্ঘ্যটা আছে সেটা স্কোয়ার করে দাও, ইকুয়াল টু কি হবে, অতিভুজের স্কোয়ার হয়ে যাবে। লম্বর স্কোয়ার করে দাও প্লাস করে দাও ভূমি স্কোয়ার, এই যোগফলটা কত আসবে, অতিভুজের স্কোয়ারের সমান আসবে। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম। তো এই থিওরেমটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, অতীতেও কাজে লেগেছে। আমার মনে হয় তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের এই থিওরেমটা জানাই আছে এমনিতে, তাই না। তো এই জিনিসটা আমি লিখে রেখে দিচ্ছি এখানটায়। এবার দেখো ত্রিকোণমিতিক অভেদাবলী, মানে বিভিন্ন অভেদগুলো যেগুলো আছে, ত্রিকোণমিতিক আইডেন্টিটি, ওই আইডেন্টিটিগুলো একে একে জানবো। মানে সোজা ভাষায় ফর্মুলা আর কি, ত্রিকোণমিতির কিছু ফর্মুলা আছে সেগুলো জানতে হবে। যেমন কি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 হয়। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। 1 হয় সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি কি করে 1 হচ্ছে। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ,
তাই তো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার আবার স্কোয়ার আছে দেখো, তাহলে এটাকে স্কোয়ার করে দাও, প্লাস ভূমি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, এটাকেও স্কোয়ার করে দাও, এই স্কোয়ার আছে। তাহলে দেখো পরের লাইনে আমি কি লিখতে পারবো, এই স্কোয়ারটাকে ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে লিখতে পারবো লম্ব স্কোয়ার বাই নিচে আছে অতিভুজ, তাই অতিভুজ স্কোয়ার, প্লাস এখানে আছে ভূমি, তাই ভূমি স্কোয়ার, ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি আর কিছুই করিনি, বাই অতিভুজ স্কোয়ার, ভেতরের সব কটা জিনিসের স্কোয়ার হয়ে যায় ব্র্যাকেট যদি তুলে দিই। তাহলে দেখো এখানে দেখো এলসিএম যদি নিই, এই দুটোর ভগ্নাংশে যোগ করার নিয়ম কি, এলসিএম নিতে হবে। এলসিএম দেখো দুটোতেই অতিভুজ আছে, তাহলে এলসিএম আসবে অতিভুজ, অতিভুজ স্কোয়ার, স্কোয়ার আছে, উপরে কি থাকবে লম্ব স্কোয়ার, প্লাস এখানে কি আছে ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানেই হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাহলে এটার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, আর নিচেও দেখো অতিভুজ স্কোয়ার আছে, এই দুটো কেটে গেল, অতিভুজ স্কোয়ার ওপর নিচে আছে কেটে গেল, তাহলে এটা 1 পড়ে থাকলো, তাহলে সাইন থিটা প্লাস কস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম আইডেন্টিটি। দ্বিতীয়টা কি বলছে, সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কি করে আসছে দেখি, 1টা আমি প্রমাণ করব। সিকেন্ড স্কোয়ার থিটা মানে 1 বাই কস, কস থিটা, সিকেন্ড মানে হচ্ছে 1 বাই কস, তার স্কোয়ার আছে, মাইনাস ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, তার আবার স্কোয়ার আছে, তাই তো? পরের লাইনে আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি হবে, 1 এর স্কোয়ার হবে, 1 এর স্কোয়ার কত হয় 1 হয়, তাই না? তারপরে দেখো নিচে কস আছে, তাহলে কসের স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে গেল, মাইনাস আছে, এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই ওপর নিচের স্কোয়ার হয়ে যাবে, আর কিছুই না, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার পরের লাইনে দেখো এলসিএম হবে, এলসিএম কি আসবে, কস স্কোয়ার থিটা আসবে, দেখো কস স্কোয়ার থিটাই আছে দুটোতেই, আর উপরে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটাটাকে এই 1 এর সাইডে নিয়ে যাই, সাইড চেঞ্জ করে দিই, তাহলে দেখো কস স্কোয়ার থিটা পড়ে থাকবে এদিকে, আর এইদিকে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই তো? এই যে সাইন স্কোয়ার থিটাটাকে 1 এর সাইডে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ করলাম, আর কিছুই না, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, দেখো এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, তাই না? এই যে ফর্মুলা, আবার দেখো কস স্কোয়ার থিটা নিচে আছে, তো দুটোই কেটে গেল, দিয়ে 1 পড়ে থাকলো, তো সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এখানে দেখো কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? যদি আমি শুধু কস থিটা বার করতে চাই তার মানে কি কস স্কোয়ার থিটার রুট করে দিলাম, তাহলে যদি রুট করে দিই এদিকেও তো রুট করতে হবে, তাই তো? দুই দিক ইকুয়াল টু দুই দিকেই তো রুট করতে হয়, তো দেখো কস থিটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার একইভাবে সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়, একই রকম ভাবে লেখা যাবে। দেখো কস স্কোয়ার থিটাটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে সাইন থিটা যদি বার করতে যাই তাহলে কত হবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইসব জিনিসগুলো ব্যবহার করা হবে অঙ্কের ক্ষেত্রে, তাই আগে থেকে বলে রাখলাম। তো এরপরে দেখো আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটাই হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে ইকুয়াল টু 1, এটা 1 হয়, আমি প্রুভ করে দেখাবো এক্ষুনি। প্রুফটা হচ্ছে দেখো কোসেক মানে কি 1 বাই সাইন, তার আবার স্কোয়ার আছে, করে দাও মাইনাস কট স্কোয়ার, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, তার আবার স্কোয়ার আছে, স্কোয়ার করে দাও ইকুয়াল টু
পরের লাইনে কি হবে, 1 এর স্কোয়ার 1, নিচে আছে সাইন তার আবার স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাই তো। এবার দেখো আবার এলসিএম আসবে, কস সাইন স্কোয়ার থিটা এলসিএম আসছে এখানে, ওপরে কি থাকবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হয়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাই না, একটু আগেই দেখলাম এখানে। তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে হয়ে গেল, আর নিচেও দেখো সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এটা কেটে গেল 1। তাহলে এই আইডেন্টিটিগুলো বা এই ফর্মুলাগুলো জানা গেল যে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই তিনটে ফর্মুলা আছে যেগুলো অঙ্কে কাজে লাগবে বা এগুলো মনেও রাখতে হবে। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন থেকে এর থেকে বেশি কিছু নেই, এবার অঙ্কগুলো করতে হবে যেগুলো পরের ভিডিওগুলোতে থাকবে। তো দেখো, এখান থেকে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর নজর রাখো ওটি ম্যাথসে। থ্যাংক ইউ।